কাচের ব্রিজের প্রতিযোগিতা। অনেক বছর আগের কথা। রাজপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের মুন্সিরাম নামে এক মহাজন ছিল। কিন্তু সেই মহাজন খুব নির্দয় আর খারাপ লোক ছিল। সে লোকেদের দুঃখ কষ্ট পেতে দেখে অনেক খুশি হতো, যেন একজন মানসিকভাবে অসুস্থ লোক। সে লোকেদের বিভিন্ন অদ্ভুত শর্ত দিয়ে মজা নিত। একদিন সে গ্রামের মাঝে রশির উপর দিয়ে চলার এক প্রতিযোগিতা করে। গ্রামের সবাই শোনো, আমি আজ রশির ওপর দিয়ে চলার একটা প্রতিযোগিতার আয়োজন করছি। যে রশির ওপর দিয়ে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেব। কিন্তু এখানে একটা শর্ত আছে, নিচে আগুন লাগানো থাকবে। যার যার পুরস্কারের প্রয়োজন সে এসে অংশগ্রহণ করতে পারো। নিজের ভাগ্য পরীক্ষা করো। এটি শুনে শঙ্কর রাজি হয়ে যায়, কিন্তু তার ছেলে সুরজ বলে, আরে বাবা, তুমি ওটা থেকে পড়ে গেলে আগুনে পুড়ে মারা যাবে, তুমি যেও না। বাবা, আমার এখন 10,000 টাকার অনেক প্রয়োজন, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই যাব। শঙ্কর কোনোভাবে রশির উপর উঠে যায়, কিন্তু মাঝপথে নিচে আগুন দেখে ভয় পেয়ে যায় আর আগুনে পড়ে তার পুরো শরীর পুড়ে যায়। সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসে। কিন্তু এটি দেখে মুন্সিরাম মজা করে হাসতে থাকে। তার হাসি দেখে সুরজের অনেক রাগ হয়। কিছুদিন পর গ্রামবাসী একটি বিজ্ঞাপন দেখে। সেটিতে আরো একটি প্রতিযোগিতার কথা উল্লেখ ছিল। কাচের ব্রিজের প্রতিযোগিতা। গ্রামের কুমিরওয়ালা নদীতে আমি একটা কাচের ব্রিজ নির্মাণ করব। যে সেই ব্রিজের এপাশ থেকে অন্য পাশে যেতে পারবে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আপনাদের প্রিয় মুন্সিরাম। আরে 10 লাখ টাকা যদি জিততে পারি তাহলে তো ভাগ্য খুলে যাবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ, কিন্তু কাঁচ ভেঙে পড়ে গেলে সোজা কুমিরের মুখে গিয়ে পড়বে। আমি জানি এটা কিভাবে পার হতে হয়। আপনাদের সবার পক্ষ থেকে আমি সেই প্রতিযোগিতায় যাব। আমি পুরস্কার জিতে সব টাকা গ্রামে দিয়ে দেব। সেই রাতে মুন্সিরামের চালাকি জানার জন্য সুরজ তার বাড়ির পাশে যায় আর সব কথা শুনে। আহা, ওই বোকা লোকরা তো জানেই না যে ওই ব্রিজের কাজ তো আগে থেকেই ভাঙা। যখনই কেউ সেটায় পা রাখবে সেটা ভেঙে নিচে পড়ে যাবে। কিন্তু যদি এই চশমাটা পরো তাহলে ভাঙা কাজ একদম পরিষ্কারভাবে দেখতে পারবে। এইটি শুনে সুরজ সেই চশমাটি পাল্টিয়ে নকল চশমা মহাজনের কাছে রেখে দেয় আর আসল চশমা নিয়ে আসে। প্রতিযোগিতার দিন সবাই একত্রিত হয়। মহাজন আর সুরজ চশমা লাগিয়ে ব্রিজের ওখানে চলে আসে আর তারা হাঁটতে শুরু করে। মহাজন ভাঙা কাজ দেখতে পাবে ভেবে খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই ব্রিজের মাঝ পর্যন্ত পৌঁছায়, মহাজন মশাই, সাবধানে যান, নয়তো একদম কুমিরের মুখে গিয়ে পড়বেন। আসল চশমা তো এখানে আমার কাছে। এ কথা শুনে মহাজন ভয় পেয়ে যায় এবং সে আর এক পা এগোতেই ব্রিজ ভেঙে সোজা নদীতে পড়ে যায়। সবাই মিলে রশি দিয়ে তাকে টেনে উপরে ওঠায় আর মহাজন কুমিরের হাত থেকে বেঁচে যায়। গ্রামবাসীদের প্রাণ নিয়ে খেলা করার জন্য সবাই মিলে তাকে অনেক শাসন করে। তখন মহাজন সুরজকে 10 লাখ টাকা দেয়। সুরজ সেই টাকা গ্রামের প্রধানকে দিয়ে দেয় আর সবাই অনেক খুশি হয়ে যায়। হেলিকপ্টার ও বাইকের প্রতিযোগিতা। বিজয়নগর নামের এক রাজ্য ছিল। সেটির রাজা ছিল বিক্রম সিং। সে খেলাধুলা অনেক পছন্দ করত। সে প্রতি বছর অনেক খেলাধুলার আয়োজন করত, যেমন কাবাডি, ঘোড়া দৌড়, কুস্তি এবং অন্যান্য। কিন্তু রাজা বিক্রম সিং এর সব থেকে পছন্দের খেলা ছিল বাইকের প্রতিযোগিতা। সে প্রতিযোগীদের ভালোভাবে আপ্যায়ন করত।
এক বছর যখন খেলাধুলার আয়োজন করা হয় তখন সে প্রতিবেশী রাজা ভারত সিংকে নিমন্ত্রণ করে। আসুন আসুন ভারত সিং মশাই, আজ আপনি আমাদের রাজ্যের সব থেকে মজার প্রতিযোগিতা দেখতে পাবেন। বসুন বসুন। এভাবে যখন দুই রাজা বসে তখন সবাই তাদের বাইক নিয়ে লাইনে দাঁড়ায় এবং প্রতিযোগিতা শুরু করে। সবাই বাইক নিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু যখন থেকে প্রতিযোগিতা শুরু হয় রাজা ভারত সিং হাসতে থাকে। বিক্রম সিং এর কারণ খুঁজে পায় না। যখন প্রতিযোগিতা শেষ হয় তখন বিক্রম সিং বলে, ভারত সিং মশাই, আমি খেয়াল করেছি যে প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই আপনি হাসছিলেন। আসলে ব্যাপারটা কি? বিক্রম, আপনি কি এখনো পুরনো প্রতিযোগিতা করাচ্ছেন? আমার রাজ্যে তো এক অদ্ভুত প্রতিযোগিতা হয়। আমাদের রাজ্যে তো বাইক নিয়ে হেলিকপ্টার থেকে মাটিতে নামে, আর তারপর সেখানে প্রতিযোগিতা শুরু হয়। আপনার এটা তো বাচ্চাদের খেলা। ভারত সিং মশাই, আমার রাজ্যে অনেক সাহসী প্রতিযোগী আছে, আমরাও কারো থেকে কম নই। আপনি চাইলে আপনার রাজ্যের সাথে হেলিকপ্টার প্রতিযোগিতা করব, দেখা যাবে কে জিতে। এভাবে পরের দিন দুটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। একটিতে ভারত সিং এর রাজ্যের লোক এবং অন্যটিতে বিক্রম সিং এর রাজ্যের লোক তাদের বাইক নিয়ে উঠে যায়। তখন বিক্রম সিং বলে, আপনারা ওই রাজ্যের প্রতিযোগীকে খেলায় হারিয়ে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করবেন। সবাই চিৎকার করে রাজার নামে জয় জয়কার করে। এটা শুনে ভারত সিং সেখানে এসে বলে, হা হা হা, বিক্রম, যদি তোমার রাজ্যের প্রতিযোগী জিতে যায় তাহলে আমি তোমাদের 1,00,000 স্বর্ণমুদ্রা উপহার দেব। এরপরই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দুটো হেলিকপ্টার উড়ে উড়ে অনেক উপরে চলে যায়। কিছুক্ষণ পর প্রতিযোগীরা বাইক নিয়ে নিচে নামতে থাকে। সব লোকেরা এবং দুই রাজা অনেক উৎসাহ নিয়ে প্রতিযোগিতা দেখছিল। এভাবেই সব প্রতিযোগী বাইক নিয়ে নিচে নেমে আসে। দুই রাজ্যের প্রতিযোগিতায় সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করছিল। অবশেষে বিক্রম সিং এর রাজ্যের প্রতিযোগী জিতে যায়। এটা দেখে ভারত সিং বলে, আপনার রাজ্যের প্রতিযোগী আসলেই সাহসী। এই নিন আমার পক্ষ থেকে স্বর্ণমুদ্রা। এগুলো আমার না রাজা মশাই, এগুলো আমার রাজ্যের প্রতিযোগীদের পাওয়া উচিত, এগুলো তাদেরই দিন। এভাবে ভারত সিং হেরে যায় এবং বিজয়ীদের পুরস্কার দেয়। মনীষ এক যুবক ছিল। সে তার বাবা মায়ের সাথে ধনপুর নামের এক গ্রামে থাকত। কিছুদিন যাবৎ সে এক মেয়ে মীরার সাথে প্রেম করত। তাই মনীষ মীরাকে নিয়ে তার বাড়িতে যায় আর তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ছি ছি, তুমি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। প্রেম করার জন্য এই মেয়েকেই পেলে? বাবা, তুমি যাই বলো না কেন, মীরা অনেক ভালো মেয়ে আর আমি ওকেই বিয়ে করতে চাই। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, চলে যাও, আর কখনো তোমার মুখ আমাদের দেখাবে না। এরপর মনীষ ও মীরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয় এবং সেই গ্রামে একটা বাড়ি ভাড়া নেয়। কিছু বছর পর তাদের একটা সন্তান হয় যার নাম ছিল সঞ্জয়। দেখতে দেখতে সঞ্জয়ের বয়স 7 বছর হয়ে যায়। কিন্তু একদিন সেই গ্রামে অনেক বৃষ্টি শুরু হয় এবং বন্যা হয়। সব বাড়ি ডুবে যায় এবং ভেসে যেতে থাকে। এভাবেই মনীষ ও মীরার বাড়িও ভেসে যায়। তখন তারা সবাই মনীষের বাবার বাড়িতে ফিরে আসে। তখন মীরা বলে, শ্বশুর মশাই, দয়া করে দরজা খুলুন, আমাদের ভেতরে আসতে দিন। আমার জন্য না হোক, আপনার ছেলে এবং নাতির জন্য হলেও আমাদের ভেতরে ঢুকতে দিন। বেয়াদব মেয়ে, তোমার জন্যই তো আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, চলে যায় এখান থেকে। তার কথা শুনে মনীষ, মীরা এবং সঞ্জয় একটা ছোট পাহাড়ের ওপর চলে যায়। বাড়ি ছাড়া তাদের অনেক কষ্ট হচ্ছিল। তখন মনীষ বলে, মীরা, সঞ্জয়, আমরা এখানেই থাকবো। আমি কাঠ দিয়ে একটি ঘর বানিয়ে দিচ্ছি। বাবা, তাহলে আমি আর মা গিয়ে গাছ কেটে কাঠের ব্যবস্থা করি।
না বাবা, আমাদের গাছ কাটা উচিত নয়। এখানে কত শুকনো ডাল আর পাতা পড়ে আছে, আমরা এগুলো দিয়েই ঘর বানাবো। তখনই তারা তিনজন কাঠ খোঁজার কাজে লেগে যায়। তখনই হঠাৎ একটা ঝোপ থেকে সঞ্জয়কে একটা সাপ ছোবল দেয়। সঞ্জয় তখনই নিচে পড়ে যায় এবং চিৎকার করতে থাকে। মনীষ ও মীরা সেখানে এসে কাঁদতে থাকে। আরে আরে আমার বাবা, ওঠো ওঠো। ওঠো বাবা, ওঠো। ওগো, এখন ওকে হাসপাতালে নিয়ে যাও। তখনই একটা জাদুর বাস গাছ থেকে আওয়াজ করে। মনীষ আর মীরা, তোমরা ভয় পেও না, আমি একটা জাদুর বাঁশ গাছ। তোমরা গাছের ব্যাপারে যা বলেছ আমি সব শুনেছি। আমি তোমাদের একটা জাদুর ঘর বানিয়ে দেওয়ার কথা ভাবছি। তোমরা মনে মনে একটি ঘরের কথা কল্পনা করে তোমাদের চোখ বন্ধ করো। যখন মীরা এবং মনীষ চোখ বন্ধ করে তখন তাদের সামনে একটা অদ্ভুত ও সুন্দর ঘর দেখতে পায় এবং সঞ্জয় ভালো হয়ে যায়। আরে মা, আমি তো একটু আগেই ঘুমালাম, আর এর মধ্যেই তোমরা ঘর বানিয়ে ফেললে। তার কথা শুনে মীরা এবং মনীষ হাসতে থাকে এবং জাদুর বাঁশের ঘরে থাকতে শুরু করে।